নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, তাই না? শেখ দি আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। তো আজ আমি তোমাদের অর্থনীতি বিষয়ে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম অধ্যায় অর্থনীতির সংজ্ঞা এবং অর্থনীতির 10টি বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা সবাই বই, খাতা, কলম নিয়ে ক্লাস লক্ষ্য করো এবং মনোযোগ সহকারে তোমরা ক্লাস লক্ষ্য করো। কেমন? তোমরা খুবই মনোযোগী হও এবং ক্লাস লক্ষ্য করো। আচ্ছা, তো দেখো, প্রথমেই দেখো অর্থনীতি। অর্থনীতি ইকোনমিক্স, ইংরেজি শব্দ ইকোনমিক্স, হ্যাঁ, ইকোনমিক্স ওকোনমিয়া থেকে এসেছে। ওকোনমিয়া হচ্ছে গ্রিক শব্দ। কেমন? তো এখন বলবো আমি অর্থনীতির সংজ্ঞা। অর্থনীতির সংজ্ঞা দেখো, অর্থনীতির সংজ্ঞা বিভিন্ন, যেমন অর্থনীতিবিদ বিভিন্ন ধরনের অর্থনীতির সংজ্ঞা দিয়েছেন। এর মধ্যে অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ বলেছেন, অর্থনীতি এমন একটি বিজ্ঞান, খেয়াল করো, অ্যাডাম স্মিথ বলেছেন অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের ধরন ও কারণ অনুসন্ধান করে। অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ বলেছেন অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের ধরন ও কারণ অনুসন্ধান করে। তোমরা এই সংজ্ঞাগুলি খুব মনোযোগ সহকারে শোনো। এরপরে দেখো, এল রবিন্স বলেন মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য উপকরণ সমূহের মধ্যে সমন্বয় সাধনকারী কার্যবলী আলোচনা করে। এটা হচ্ছে এল রবিন্সের সংজ্ঞা। তাহলে আমরা দুইটা সংজ্ঞা পেলাম। একটা হচ্ছে অ্যাডাম স্মিথের। অ্যাডাম স্মিথ বলেছেন অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের ধরন ও কারণ অনুসন্ধান করেন। কেমন? আচ্ছা, এরপরে এল রবিন্স বলেন মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য উপকরণ সমূহের মধ্যে সমন্বয় সাধনকারী কার্যবলী আলোচনা করে। এরপর হচ্ছে দেখো অধ্যাপক মার্শাল। কেমন? মার্শাল কি বলেন দেখো, অর্থনীতির মূল উদ্দেশ্য মানুষের কল্যাণ সাধন করা। মার্শাল বলেন অর্থনীতির মূল উদ্দেশ্য হলো মানুষের কল্যাণ সাধন করা। এই হচ্ছে তিনটি সংজ্ঞা। আচ্ছা, এরপরে দেখো আমরা অর্থনীতির 10টি নীতি নিয়ে আলোচনা করব। অর্থনীতির 10টি নীতি আমি একটা একটা বলি, তোমরা মনোযোগ সহকারে শোনো। মানুষকে, 1 নম্বর হচ্ছে দেখো, মানুষকে পেতে হলে ছাড়তে হয়। 2 নম্বরে সুযোগ ব্যয়। 3 নম্বরে হচ্ছে দেখো যুক্তিবাদী মানুষ প্রান্তিক পর্যায় নিয়ে চিন্তা করে। 4 মানুষ প্রণোদনায় সাড়া দেয়। কেমন? 5 নম্বরে দেখো বাণিজ্যে সবাই উপকৃত হয়। 6 হচ্ছে অর্থনৈতিক কার্যক্রম সংগঠিত করার জন্য বাজার একটি উত্তম পন্থা। অর্থনৈতিক কার্যক্রম সংগঠিত করার জন্য বাজার একটি উত্তম
পন্থা। আচ্ছা, এরপরে দেখো 7 নম্বরে হচ্ছে সরকার কখনো কখনো বাজার নির্ধারিত ফলাফলের উৎকর্ষ সাধন করতে পারে। এই হচ্ছে 7। 8 হচ্ছে একটি দেশের মানুষের জীবনযাত্রার মান নির্ভর করে দ্রব্য ও সেবা উৎপাদনের ক্ষমতার উপর। 9 দেখি আমরা কি, যখন সরকার অতিমাত্রায় মুদ্রা ছাপায় তখন দ্রব্যমূল্য বেড়ে যায়। 10 হচ্ছে সমাজে মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের মধ্যে স্বল্পকালীন বিপরীত সম্পর্ক বিরাজ করে। এই হচ্ছে 10টা নীতি, অর্থনীতির এই 10টা নীতি। তো আমি একটা একটা আলোচনা করব, তোমরা খুব মনোযোগ সহকারে শোনো। নিশ্চয়ই তোমাদের সামনে বই আছে, তাই না? ক্লাস খুব মনোযোগ সহকারে লক্ষ্য করো। দেখো, পরীক্ষার সামনে অর্ধবার্ষিক 9ম শ্রেণীর ছাত্রছাত্রী, তোমরা মনোযোগ সহকারে শোনো। অর্ধবার্ষিক পরীক্ষা আমাদের সামনে এসছে, তোমরা খুব মনোযোগ সহকারে বই পড়বে এবং পরীক্ষার প্রস্তুতি নিবে। হ্যাঁ, আর তোমরা পড়ালেখায় একটু অবহেলা করবে না, ঘরে বসে ভালো করে পরীক্ষা প্রস্তুতি নিবে, কেমন? এরপরে দেখো, তাহলে খেয়াল করো, 10টি নীতির আমি একটা একটা আলোচনা করব, তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে। মানুষকে পেতে হলে ছাড়তে হয়। দেখো, পছন্দ মতো কোনো কিছু পেতে গেলে একটা ছাড় দিতে হবে। সবসময় সবকিছু একবারে পাওয়া যাবে না। যেমন ধরো, তুমি যদি অর্থনীতি বিষয়টা, তোমার বিভিন্ন সাবজেক্ট এর ভিতরে তুমি যদি অর্থনীতি বিষয়টা তুমি বেশি পড়ো, এবং তাহলে দেখবে অন্যান্যগুলি তোমাকে একটু না একটু ছাড় দিতে হবে অবশ্যই। তুমি যদি মনে করো যে আমি অর্থনীতি বিষয়টা আমি বেশি পড়বো, বেশি সময় দিব, তাহলে তোমার অবশ্যই এদিকে তোমার অন্যান্য সাবজেক্ট ছাড় দিতে হবে। এজন্য মানুষকে পেতে হলে ছাড়তে হয়, এই হচ্ছে। আবার দেখো, যেমন ধরো, একবারে টিভি দেখা, খেলাধুলা, পড়ালেখা, এই 3টা বিষয় তুমি সমান সমান সময় দিতে পারবে না। নিশ্চয়ই তোমার একটা যদি তুমি ভালো করতে চাও, এই যে একটা পেতে হলে একটাকে যদি তুমি ভালো করতে চাও, তাহলে অবশ্যই তোমার আর 2টা ছাড় দিতে হবে। তুমি যদি ভালো পড়ালেখা করতে চাও, অবশ্যই তোমার টিভি দেখা এবং খেলাধুলা, এটা এদিকে তোমার ছাড় দিতে হবে, কিছুটা ছাড় দিতে হবে। একবারে যে সম্পূর্ণ ছাড় দেওয়া তা না। যদি তোমার এটা ভালো করার মনোভাব থাকে, তুমি ভালো করবে, তাহলে তোমার অবশ্যই এদিকটা তোমাকে ছাড় দিতে হবে। দেখো, এরপরে শিক্ষা, সরকারের ব্যয়ের খাত, এর মধ্যে বিভিন্ন ব্যয়ের খাতের মধ্যে যদি সরকার যে কোনো একটি খাতে বেশি ব্যয় করে থাকে, তাহলে যে একটি বা 2টি খাতে ব্যয়, তাহলে অন্যটা একটু ছাড় দিতে হবে, তাই না? কম ব্যয় করতে হবে। এরকম একটি মানুষকে পেতে হলে ছাড়তে হবে। এরপর হচ্ছে দেখো সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় দেখো, তোমাকে একটা সুযোগ গ্রহণ করার জন্য তোমার একটা কিছু সুযোগ ব্যয় করতে হবে। তুমি যদি স্কুলে একবারে তুমি 2টা কাজ সমানভাবে করতে পারবে না। তুমি যদি স্কুলে ভালো পড়ালেখা করো, তাহলে পড়ালেখা করতে হলে তোমাকে বাবাকে কাজে সাহায্য করতে তুমি পারবে না, কেমন? অল্প সাহায্য করতে পারবে। যেমন ধরো, যদি তোমার বাবাকে তোমার যে কোনো কাজে, সে বাবা মানে আয়ের উৎস হিসাবে যদি কোনো কাজ করে থাকে, নিশ্চয়ই বাবারা করেন, হয়তো ব্যবসা বা বাড়ির যে কোনো উন্নয়নমূলক কাজ করেন, সেখানে যদি তুমি তাকে সাহায্য করো, তাহলে
দেখবে যে তুমি সেই কাজটা মনোযোগ সহকারে বাবাকে সাহায্য করতেছো, এদিকে তোমার পড়ালেখা অবশ্যই তোমার কিছুটা ঘাটতি হবে। সেক্ষেত্রে তোমার পড়ালেখায় কিছুটা ঘাটতি হবে, তোমার সমস্যা হবে, তাই না? সেজন্য তোমার একটা অবশ্যই তোমাকে বেছে নিতে হবে একটা। এরপরে দেখো আরেকটা উদাহরণ দেখো, তুমি কিছু সময় তুমি লেখাপড়া করার জন্য বাড়িতে তোমাকে কাজে ছাড় দিতে হবে। এরপরে দেখো, যুক্তিবাদী মানুষ প্রান্তিক পর্যায় নিয়ে চিন্তা করে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যুক্তিবাদী মানুষ প্রান্তিক পর্যায় নিয়ে চিন্তা করে। এখন দেখো তাহলে এই যে যুক্তিবাদী মানুষ এরা কি করে, প্রান্তিক পর্যায় নিয়ে চিন্তা করে। তো যেমন ধরো একজন ছাত্র, সে একটা বিষয় সে কি করলো, যে পরীক্ষা দেওয়ার পরে সে A+ পেল, তাই না? পরীক্ষা দেওয়ার পরে A পেল, তারপরে হয়তো সে মানে মনে মনে চিন্তা করলো যে যদি আরেকটু আমি পড়ালেখা করতাম তাহলে অবশ্যই আমি A+ পেতাম, যদি আরো ভালো করে পড়ালেখা করতাম তাহলে অবশ্যই আমি A+ পেতাম। এরপরে এই প্রান্তিক যে চিন্তা, এটা অবশ্যই যুক্তিবাদী মানুষ যারা এরা প্রান্তিক চিন্তাটা করে থাকে। এরপর দেখো মানুষ প্রণোদনায় সাড়া দেয়। মানুষ কি করে, প্রণোদনায় সাড়া দেয়। উৎসাহ, মানুষ যদি কাজে উৎসাহ হয়, যে কোনো কাজে যদি উৎসাহ পায় তাহলে সেই কাজটা করতে মানুষ আরো আগ্রহী হয় এবং আগ্রহ সৃষ্টি হয়। যে কোনো একটি কাজ করতে গিয়ে যদি সে উৎসাহ পায়, যদি পরীক্ষায় বাবা বলে কি যে যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করো তাহলে তোমাকে একটা সাইকেল কিনে দেবো, সেখানে দেখা যায় সে ছাত্র ভালো করে পড়ালেখা করে যে অবশ্যই তাহলে মনে হয় সে একটা সাইকেল পাবে, হয়তো সে আশায় সে ভালো পড়ালেখা করে। কেমন, যে পরীক্ষায় যদি তুমি ভালো রেজাল্ট করো তাহলে তোমাকে একটা সাইকেল কিনে দেবো। এরপরে দেখো মানুষ প্রণোদনায় সাড়া দেয়। বাণিজ্যে সবাই উপকৃত হয়, এই হচ্ছে 5 নম্বর। 6 নম্বর দেখো, অর্থনৈতিক কার্যক্রম সংগঠিত করার জন্য বাজার একটি উত্তম পন্থা। অর্থনৈতিক কার্যক্রম সংগঠিত করার জন্য বাজার একটি উত্তম পন্থা। সাথে হচ্ছে সরকার কখনো কখনো বাজার নির্ধারিত ফলাফলের উৎকর্ষ সাধন করতে পারে। এরপরে একটি দেশের মানুষের জীবনযাত্রার মান নির্ভর করে দ্রব্য ও সেবা উৎপাদনের ক্ষমতার উপর। তাহলে তোমরা এই যে পড়াটা তোমরা ভালো করে পড়বে বাসায়, কেমন? তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।